আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। আজ পবিত্র রমজান মাসের 18তম রমজান। ইতিপূর্বে আমি বহু লেকচার আপলোড করেছি, তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য লেকচার নিয়ে এসেছি। তো স্পেশালি এটি জেডিসি বা জেএসসি যারা পরীক্ষার্থী, অর্থাৎ অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়াশোনা করো তাদের জন্য আজকের আমার আয়োজন হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের মধ্যে আমি প্রথমেই যে জিনিসটি উল্লেখ করে রেখেছি, দেখো, প্রতীক, সংকেত এবং যোজ্যতা, এই তিনটি বিষয় আমি আগে ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার পরে আরও প্রয়োজনীয় যেগুলো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায় আসে, তোমার ইন্টারনাল পরীক্ষায় আসে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তবে আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে এই কথাগুলো শেষ করে দেওয়ার জন্য। প্রতীক কাকে বলা হয়? প্রতীকের ইংরেজি হচ্ছে সিম্বল। সিম্বল মানে হলো প্রতীক। তো প্রতীকটা এখানে কেন ইউজ করা হচ্ছে? প্রতীকটা ইউজ করা হচ্ছে এই কারণেই যে আমরা জানি কেমিস্ট্রি বা রসায়নের যে উপাদানগুলো, যেগুলো হলো মৌলিক উপাদান, ফান্ডামেন্টাল উপাদান, সেই ফান্ডামেন্টাল উপাদানগুলো যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সমস্ত মৌলগুলো, যে কোনো মৌল অর্থাৎ 118টি মৌলকে আমরা যে চিহ্নের মাধ্যমে যা আমরা প্রকাশ করি সেটাকে আমরা প্রতীক বলি। অর্থাৎ মৌলের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। মৌলের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। রূপকে প্রতীক বলা হয়। মৌলের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। মানে প্রতীক দেখলে আমরা বুঝি যে এটা কোন মৌল। যেমন হাইড্রোজেন বললে এইচ, মানে এইচ হচ্ছে একটা প্রতীক। যেমন অক্সিজেন, এটা হলো অক্সিজেনের প্রতীক। যদি ক্যালসিয়াম বলি তাহলে ক্যালসিয়ামের প্রতীক। যদি কার্বন বলি তাহলে কার্বনের প্রতীক। তো এগুলো হচ্ছে প্রতীক। তো এই প্রতীকগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে আসছে। তোমরা জানো যে ল্যাটিন যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে কিছু কিছু প্রতীক আসছে, আবার কিছু কিছু এসছে ইংলিশ থেকে, আবার কিছু কিছু প্রতীক এসছে অ্যারাবিক ওয়ার্ড থেকে। বিভিন্ন ভাষা থেকেই কিন্তু এই প্রতীকগুলো এসছে। তো আমরা এগুলো দেখছি, হাইড্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, কার্বন, এগুলো কিন্তু ইংরেজি শব্দ থেকে আসছে। মানে ইংরেজেরা আবিষ্কার করেছে যে মৌলগুলো, তাদের ভাষা অনুযায়ী সেই নামকরণগুলো করা হয়েছে বা প্রতীকগুলো সেভাবে দেওয়া হয়েছে। যেমন এটা হাইড্রোজেন বললে আমরা এইচ প্রতীক, মানে অক্সিজেন বলতে আমরা ও বুঝি, ক্যালসিয়াম বলতে সিএ বুঝি, কার্বন বলতে সি বুঝি। এরকমভাবে বিভিন্ন মৌলকে বিভিন্নভাবে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। এই যে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হচ্ছে যে রূপের মাধ্যমে, এই রূপটাকে আমরা প্রতীক বলে থাকি। তো এরকম আরও কিছু ল্যাটিন নামে কিছু আছে, যেমন হলো সোডিয়ামকে আমরা এরকম সোডিয়াম, এটা আমরা ল্যাটিন ভাষায় নেট্রিয়াম বলে থাকি। নেট্রিয়াম, তো নেট্রিয়াম এটা হলো ল্যাটিন শব্দ। তো ল্যাটিন ভাষা থেকে কিন্তু এটা আসছে। তো এখান থেকে আমরা এন এটা এখানে রেখেছি। তো এরকম তোমরা অষ্টম শ্রেণীতে আসো, বেশি কিছু জানার দরকার নেই, শুধুমাত্র প্রতীক কাকে বলে প্রতীকটা আমি তোমাদেরকে শেখালাম। আর এই গ্রিক শব্দ থেকে আসছে বা ল্যাটিন শব্দ থেকে আসছে, এই সমস্ত জিনিসগুলো আরও তোমরা নবম শ্রেণীতে উঠলে আরও ভালো করে জানবে। একটা মৌল যখন আমরা লিখব, ইংরেজি শব্দ লিখব, এই ইংরেজি শব্দ লিখলে প্রথম অক্ষর যদি থাকে, প্রথম অক্ষর যেটা থাকবে সেটাকেই সাধারণত প্রতীক বলা হয়ে থাকে। যেমন এখানে দেখালাম হাইড্রোজেন, হাইড্রোজেনের এইচ, অক্সিজেনের ও, ক্যালসিয়ামের সিএ, কার্বনের হলো সি। আবার সোডিয়াম যে দেখালাম, যে সোডিয়ামের এখানে নেট্রিয়াম, এটা হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, যার কারণে এনএ দিয়ে আমরা সোডিয়ামকে এখানে দেখাচ্ছি। তো এইরকমভাবে আমরা প্রতীকগুলোকে বুঝে থাকি। তাহলে প্রতীক বলতে আমরা কোনো মৌলের সংক্ষিপ্ত রূপকেই বুঝে থাকি। অনুরূপভাবে এবার আমরা সংকেত কাকে বলা হয়, সংকেতটাকে আমরা বলছি। সংকেত হচ্ছে
মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। সংকেত বা ইংলিশে এটাকে ফর্মুলা বলা হয়, ফর্মুলা বলে। মানে মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। তাহলে যৌগ বলতে আমরা কি বুঝি? যৌগ বলতে যেমন হচ্ছে H2O ওয়াটার বুঝি, এটা একটা যৌগ। আবার Cl2 এটা হচ্ছে যে ক্লোরিন গ্যাস, এটা হলো H2O ওয়াটার। আবার যদি আমি NH3 এটাকে যদি আমরা অ্যামোনিয়া বলে থাকি, তো এটাও হলো সংকেত। তো এটা সংকেত অর্থাৎ যৌগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। তাহলে বোঝা গেল 118টি মৌলকে সংক্ষিপ্ত রূপে যে প্রকাশ করা হয় তাকে প্রতীক বলা হয়। আর এই 118টি মৌল দ্বারা গঠিত যে যৌগ, যে পদার্থগুলো তৈরি হয়, এই পদার্থের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। তাহলে আমরা বুঝলাম যে প্রতীক আর সংকেতের মধ্যে যে মূল যে ফান্ডামেন্টাল যে ডিফারেন্স, যে মৌলিক যে পার্থক্য, এই পার্থক্যটা আমরা বুঝতে পারলাম যে মৌলের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক, আর মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। এরকম বহু সংকেত আছে, তোমরা কিন্তু অনেক সংকেত কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। এই জন্য তোমাদের বাসায় মুখস্থ করার জন্য কিছু সংকেত আমি দিয়ে দিলাম। যেমন এটা দিয়ে দিলাম, যৌগটার নামও তোমরা শিখে ফেলবে। এটা যেমন হলো অ্যামোনিয়া, এটা একটা গ্যাস। তারপরে আমরা দিচ্ছি হলো যেগুলো তোমাদের লাগবে অষ্টম শ্রেণীতে, একান্তভাবেই লাগবে। যেমন এটাকে বলা হচ্ছে মিথেন। তারপরে এটা তো জানোই অলরেডি, এটা হলো পানির সংকেত। তারপরে ধরো যে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তারপরে ধরো যে এটা হলো NaOH, এটা হলো কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো কস্টিক সোডা। অনুরূপভাবে যেমন হচ্ছে HCl, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরকম বহুবিধ সংকেত তুমি বই পুস্তকে পাবে। আমি তোমাদেরকে একটু নমুনা দেখালাম যে এরা কিন্তু সংকেত। অ্যামোনিয়া, মিথেন, ওয়াটার, NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সমস্ত যৌগগুলোকে আমরা আসলে সংকেত, মানে যেভাবে আমরা প্রকাশ করেছি এই প্রকাশ রূপকে আমরা সংকেত বলে থাকি। আর প্রতীক যেটা দেখিয়েছিলাম সেটা যেমন হচ্ছে নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, এগুলো হচ্ছে প্রতীক, আর এগুলো হচ্ছে সংকেত। আশা করি তোমরা প্রতীক এবং সংকেতের মধ্যে ভালো জ্ঞান অর্জন করতে পেরেছ। আরও বড় হলে আরও বেশি জানতে পারবে। নবম শ্রেণীতে যদি সায়েন্স নাও তাহলে তোমরা আরও অনেক বেশি প্রতীক সংকেত সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারবে। এরপরে আমরা আসছি হচ্ছে যোজ্যতার দিকে। যোজ্যতাটা হলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। যারা অষ্টম শ্রেণীতে যোজ্যতা ভালো আত্মস্থ করেছে, নবম দশম শ্রেণীতে গিয়ে তাদের জন্য এটি খুবই সহজ হয়, খুবই ভালো হয়, এবং তাদের কাছ থেকে আউটপুটটা ভালো পাওয়া যায়। এটি আমাদের অভিজ্ঞতা। তো এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যোজ্যতা সম্পর্কে ভালো জ্ঞান আহরণ করা। আমি তোমাদেরকে একদম নর্মাল ভাষায় আমি জানাচ্ছি যে যোজ্যতা কাকে বলা হয়। যোজ্যতা বা যোজনী, এক এক সময় এক এক ল্যাঙ্গুয়েজ পাবা, ডোন্ট বি ডিসহার্টেন্ড। হ্যাঁ, যোজ্যতাও হতে পারে, যোজনীও হতে পারে। তো যোজ্যতা বা যোজনী আমাদের ওস্তাদ, যারা আমাদের শিক্ষক ছিলেন,
তারা আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেটাই আমি আগে বলি, একদম নর্মাল ভাষায়, নর্মাল ল্যাঙ্গুয়েজে, মানে আমাদের বই পুস্তকে যেগুলো লেখা ছিল। এখন কিন্তু এগুলো আমরা যা বলবো এখন সেটা কিন্তু বর্তমান বই পুস্তকে কিন্তু এগুলো লেখা নেই, কিন্তু আমরা যে বই পুস্তকগুলো পড়েছি সেখানে কী ল্যাঙ্গুয়েজ ছিল আমি একটু লিখে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে যোজ্যতার সংজ্ঞাটা কীরকম। একদম নর্মাল ভাষায় একটি মৌল অন্য আরেকটি মৌলের সাথে যুক্ত হবার টেন্ডেন্সি বা শক্তি বা সামর্থ্যকে যোজ্যতা বলা হয়। মানে হলো যে হাইড্রোজেনের যোজ্যতা, ফার্স্টলি তুমি ধরে নাও বা এটা জেনে নাও যে হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1 আর অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। তো আমরা এটাকে চার্জ দিয়ে লিখি। হাইড্রোজেন ধাতু হওয়ার কারণে এর পজিটিভ চার্জ, আর অক্সিজেন অধাতু হওয়ার কারণে এটা হলো নেগেটিভ চার্জ। যখন এই হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে যখন যৌগ গঠন করে, তখন কি করে, অক্সিজেনের যোজ্যতা হাইড্রোজেন নেয় আর হাইড্রোজেনের যোজ্যতা অক্সিজেন নেয়, তাহলে ওয়াটার তৈরি হয়ে গেল। তার মানে এই হাইড্রোজেন আর অক্সিজেনের তাদের নিজেদের মধ্যে যুক্ত হবার যে টেন্ডেন্সি বা সামর্থ্য বা শক্তি, এই সামর্থ্য বা শক্তিকে হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে +1 আর অক্সিজেনের হলো -2। আসলে এই যে 2 আর হচ্ছে 1, মানে এখানে একটা 1 আছে, +1 না 1 একটা আছে, তাহলে এই হাইড্রোজেনের জন্য হলো 1 আর এই অক্সিজেনের হচ্ছে 2, প্লাস মাইনাস না, যোজনী কখনো প্লাস মাইনাস হয় না। এখানে যেটা সংখ্যাটা আমরা কাউন্ট করছি, হাইড্রোজেনের জন্য 1 আর অক্সিজেনের জন্য হচ্ছে 2। এই 1 এবং 2ই হচ্ছে যথাক্রমে হাইড্রোজেন এবং অক্সিজেনের যোজ্যতা বা যোজনী। একথাই বলা হচ্ছে যে কোনো একটা মৌল অন্য আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার টেন্ডেন্সি বা যুক্ত হওয়ার যে শক্তি বা সামর্থ্য, এই সামর্থ্যকেই আমরা যোজ্যতা বলে থাকি। এখন তোমাদের বইয়ে আরও একটি অন্যভাবে যোজ্যতাকে বোঝানো হয়েছে, আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। সেটা হচ্ছে এই একটা এক্সাম্পল দেওয়া আছে তোমাদের বইয়ে। HCl যৌগে হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1 আর ক্লোরিন এর যোজ্যতাও 1 দেখানো হয়েছে। তো এটাকে বোঝানো হয়েছে এভাবে যে যোজ্যতার আরেকটি সংজ্ঞা দিয়ে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে এরকম যে কোনো একটি মৌল কতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়। কোনো একটি মৌল যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়, এই ততটি পরিমাণকে ওই মৌলের যোজ্যতা বলা হয়, ওই মৌলের যোজ্যতা বলে। বিষয়টা মনে হয় তোমরা বুঝতে পারো নাই। এখানে লক্ষ্য করো, হাইড্রোজেন এবং ক্লোরিন HCl, তাহলে বলা হচ্ছে যে কোনো একটি মৌল, মনে করো সেই কোনো একটি মৌলটা হচ্ছে ক্লোরিন মৌল, তাহলে এই ক্লোরিন মৌল কতটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে। সে কথা বলা হচ্ছে যে কোনো একটি মৌল যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়, ওই ততটি পরিমাণকে, মানে ততটি পরিমাণ মানে হচ্ছে যে ওই পরিমাণ হাইড্রোজেন, মানে যে পরিমাণ হাইড্রোজেন সংযুক্ত হচ্ছে ওই পরিমাণকে ওই মৌলের যোজ্যতা বলা হয়। তার মানে এখানে ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1, কারণ ক্লোরিন একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। এই জন্য আমরা এখানে ক্লোরিনের যোজ্যতা এখানে আমরা 1 বলি। অনুরূপভাবে ওয়াটার, মানে অক্সিজেনের যোজ্যতা কত, তাহলে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2, কারণ হচ্ছে কি অক্সিজেন 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। যদি বলি অ্যামোনিয়া, নাইট্রোজেনের যোজ্যতা কত, তাহলে নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3, কারণ হচ্ছে নাইট্রোজেন 3টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। অনুরূপভাবে আমরা এরকমভাবে বলতে পারি যে অথবা কোনো মৌল কোনো যৌগ হতে
যতটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে, প্রতিস্থাপিত করতে পারে, সেটি হচ্ছে ওই মৌলের যোজ্যতা। বিষয়টা মনে হয় একটু তোমাদের জন্য জটিল হয়ে গেল, আমি একটু সহজ করে দিচ্ছি তোমাদেরকে। অথবা বলছে যে কোনো মৌল, কোনো যৌগ হতে যতটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে, এই যতটি হাইড্রোজেন পরমাণু, ওই হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটাই হচ্ছে যে প্রতিস্থাপন করবে সেটি হচ্ছে তার যোজ্যতা। যেমন সিম্পল একটা এক্সাম্পল হচ্ছে যে জিঙ্কের সঙ্গে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান করি, তোমরা রিয়াকশান সামনে পড়বে, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, একটু অ্যাডভান্স শিখে ফেলো। জিঙ্ক কী করবে, এই দুটা হাইড্রোজেনকে বের করে দিবে, দিলে কি হবে, এখানে জিঙ্ক সালফেট তৈরি হবে। তাহলে বলা হচ্ছে যে কোনো মৌল, তাহলে কোনো মৌল মানে হচ্ছে এখানে জিঙ্ককে বোঝানো হচ্ছে, কোনো মৌল, কোনো যৌগ হতে, এই সালফিউরিক অ্যাসিডকে যৌগ বলা হচ্ছে, তাহলে কোনো মৌল, কোনো যৌগ হতে যতগুলো হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করে, কয়টা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে, দুইটা, এখানে H2 আছে, মানে দুটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করেছে, সুতরাং জিঙ্কের যোজ্যতা হবে 2। আমার বক্তব্যটা ছিল যে কোনো মৌল, কোনো যৌগ হতে ঠিক যতগুলো হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করতে সক্ষম, তাহলে এই রিয়াকশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক পরমাণু হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ দুটা হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করেছে, সুতরাং জিঙ্কের যোজ্যতা হবে 2। তো এটা একটু জটিল হিসাব আর কি, হিসাবটা একেবারেই জটিল। তো আমরা খুব জটিলে যাব না, খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করলাম এবং তোমাদের বই পুস্তকে ঠিক যতটুকু আছে ততটুকুই আলোচনা করলাম। এটা কিন্তু আরও ব্যাপক আলোচনা আছে। আমরা ইতিপূর্বে যোজ্যতার যে সংজ্ঞা দেখেছি, বর্তমান যোজ্যতার সংজ্ঞাটা আরেকটু জটিল করে দেওয়া আছে। তো আমরা জটিলে না গিয়েও কিন্তু যোজ্যতার মতো এইরকম কঠিন একটা জিনিস কিন্তু খুব সহজেই কিন্তু আমরা আত্মস্থ করতে পারি। তোমাদেরকে আমি একটা পরামর্শ দিই। পরামর্শ হচ্ছে, যোজ্যতা উপরে স্টাডি তুমি যত করবে ততই তোমার ভুল হবে, ভুলে যাবা। আজকে মুখস্থ করলে 3 দিন পর দেখা যাচ্ছে যে যোজ্যতাগুলো সবগুলো ভুলে গিয়েছ। এই যোজ্যতা এমন একটা লিসন যে আমরা লক্ষ্য করেছি যে অষ্টম থেকে শুরু করে নবম, দশম, এমনকি 11-12-এ গিয়েও কিন্তু আমরা অনেক সময় যোজ্যতা ভুল করে থাকি। যোজ্যতার লিসনটা হচ্ছে এমন একটি অধ্যায়, এমন একটি পড়া, এটা স্পন্টেনিয়াসলি চলবে, সারা জীবন চলবে। তুমি কোনো সময় বলতে পারবে না যে যোজনীর উপরে তুমি পারফেক্ট। যোজনীটা তুমি একেবারে অষ্টম শ্রেণী থেকে শুরু করে 11-12 পর্যন্তই কিন্তু যোজ্যতার প্রবলেম হতে পারবে। এর মধ্যে যতটুকু পারা যায় সেটি হচ্ছে তোমার সফলতা। আমি চেষ্টা করছি তোমাদেরকে অষ্টম শ্রেণীর জন্য যতটুকু যোজ্যতার জ্ঞান দরকার ততটুকুই দেওয়ার জন্য। যোজ্যতা মূলত কয়েক প্রকার হয়ে থাকে, আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করছি। যোজ্যতা কয়েক রকম হয়ে থাকে। একটা হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা, পরিবর্তনশীল যোজ্যতা। আর একটা হচ্ছে সুপ্ত যোজ্যতা, সুপ্ত যোজ্যতা। আর একটা হচ্ছে সক্রিয় যোজ্যতা, সক্রিয় যোজ্যতা। আমি খুব সংক্ষেপে এদের ক্লাসিফিকেশনটা তোমাদেরকে শেষ করে দিব। সক্রিয় যোজ্যতা মানে হলো যে যোজনীটা সক্রিয় আছে। ছাত্ররা ইজিলি বলে ফেলে যে স্যার সক্রিয় যোজনী কাকে বলা হয়, যে যোজনী সক্রিয় আছে। আর সে যে যোজনী সক্রিয় আছে এ কথার অর্থ হচ্ছে যে ধরো যে আয়রনের যোজ্যতা আছে হচ্ছে 2টা, একটা হলো 2 আর একটা হচ্ছে 3। এখন এই 2 এবং 3-এর মধ্যে আমরা যদি বলি FeCl2, তাহলে আয়রনের যোজ্যতা এখানে কিন্তু 2। তার মানে এই যে আয়রনের যোজ্যতা এখানে যে 2, এই 2টাই হচ্ছে এখানে সক্রিয় যোজনী। তার মানে আয়রনের কিন্তু একাধিক যোজনী, 2ও হইতে পারে, 3ও হইতে পারে। তাহলে মূলত যে যোজনীটা একটা যৌগে সক্রিয় আছে, এখানে সক্রিয় আছে কি 2 যোজনী সক্রিয় আছে, এই জন্য এই যোজনীটা 2 যোজনীটা এখানে সক্রিয় যোজনী হবে।
অনুরূপভাবে যদি আমরা FeCl3 বলি, তাহলে এখানে কিন্তু আয়রনের সক্রিয় যোজনী কিন্তু এখানে 3 হবে। তাহলে আয়রনের সক্রিয় যোজনী এখানে 3, তাহলে এটাকে আমরা সক্রিয় যোজনী বলে থাকি। আর সুপ্ত যোজনী বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা আমাদের অষ্টম শ্রেণীতে খুব বেশি দরকার নেই। আমি যে জিনিসটা বেশি আলোচনা করতে চাই সেটা হলো পরিবর্তনশীল যোজ্যতা। পরিবর্তনশীল যোজ্যতাটা দরকার। আমি অলরেডি কিন্তু তোমাদেরকে পরিবর্তনশীল যোজ্যতা কিছুটা দেখিয়েছি বোর্ডে। পরিবর্তনশীল যোজ্যতা মানে হলো যে কোনো মৌলের যদি একাধিক যোজ্যতা থাকে, একের অধিক যোজ্যতা থাকে, তাহলে এই একের অধিক যোজ্যতা প্রদর্শন করে যে সমস্ত মৌলগুলো তারা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শনকারী বলবো। যেমন আয়রনের এখানে যোজ্যতা হচ্ছে 2 এবং 3, তার মানে আয়রনের পরিবর্তনশীল যোজ্যতা মানে 2 এবং 3 দুটি দেয়। অনুরূপভাবে সালফারের যোজ্যতা কিন্তু 2, 4, 6। যেমন নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 2, 3, তো 3, 5 হয়। আবার ক্ষেত্র বিশেষে 1, 2, 4ও হয়, অর্থাৎ 1, 2, 3, 4, 5 তিনটাই হয়। এটা কিন্তু মানে স্টেবল। এই স্টেবল অবস্থা হলো 3, 5, কিন্তু 1, 2, 3, 4, 5 সবগুলাই হয়। তাহলে এরকম কিছু মৌল আছে যাদের যোজ্যতা কিন্তু পরিবর্তনশীল হয়ে থাকে। আরও খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস তোমাদেরকে এখন একটু শেখাতে চাই, সেটা হচ্ছে যদি কোনো মৌলের দুটি যোজনী থাকে, মানে একটা মৌলের একাধিক যোজনী না, মানে অনলি দুটি যোজনী। যেমন হচ্ছে আয়রনের যোজ্যতা আমরা দেখতে পাচ্ছি এখানে আয়রনের যোজ্যতা 2 এবং 3 দুটি হয়। যদি দুটি যোজনী থাকে তাহলে সিনিয়র যে যোজনী অর্থাৎ বড় যে যোজনী সেটাকে আমরা ইক বলে থাকি, আর যেটা হচ্ছে ছোট সেটাকে আমরা আস বলে থাকি। আমি আবারও বলছি, যদি কোনো মৌলের দুটি যোজনী থাকে, শুধু দুটি, মানে 2 এর অধিক না, 1 এর অধিক মানে 2টি, অনলি 2, এই 2 যোজনী থাকে, তাহলে বড় যোজনীকে আমরা ইক বলে থাকি আর ছোট যোজনীকে আমরা সাধারণত আস বলে থাকি। যেমন আয়রনের দুটি যোজনী আছে, 2 এ আস, 3 এ ইক। অনুরূপভাবে কপারের 1 আস হয় আর 2 ইক হয়। অনুরূপভাবে স্ট্যানামের 2 আস হয় আর 4 ইক হয়। যেমন মার্কারি 1 আস হয় আর 2 ইক হয়। এগুলো তোমাদের নোট খাতায় থাকা চাই। সাধারণত এই মৌলগুলো সম্পর্কে তোমরা যদি জানো অষ্টম শ্রেণীতে তো সফল আর কি, এর চেয়ে বেশি লাগে না। আমরা এখানে কয়টা মৌল দিয়েছি? 4টা মৌল, 1, 2, 3, 4। এই 4টা মৌল দেখো 2 যোজনী প্রদর্শন করে এবং বড় যোজনীকে ইক বলা হচ্ছে আর ছোট যোজনীকে আমরা আস বলছি। যে আস এবং ইকের যে প্রয়োগটা, সেই প্রয়োগটা একটু দেখাচ্ছি। যেমন আয়রনের যোজ্যতা আমরা দেখেছিলাম 2 এ আস, তার মানে হলো FeCl2, আর আরেকটা হচ্ছে FeCl3। তো আস এবং ইক এখানে কিন্তু আয়রনের যোজ্যতা কিন্তু 2 এবং আস কিন্তু এটা, তো 2 আস হলে এখানে কিন্তু আমরা বলবো এটাকে ফেরাস ক্লোরাইড। এটাকে ফের যোগ আস, ফেরাস ক্লোরাইড। আর এটা কিন্তু এর যোজ্যতা কিন্তু 3, এটা হলো ইক। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো যে এখানে আমরা 3 কিভাবে বললাম? এই যে দেখো আয়রনের যোজ্যতা 3, কারণ আয়রনের যোজ্যতা কিন্তু ক্লোরিন নিয়েছে, এইটা দেখে বুঝতে পারছি। আর এখানে কিন্তু আয়রনের যোজ্যতা যে 2 সেটা কিন্তু ক্লোরিন নিয়েছে। তো আয়রনের যোজ্যতা এখানে 2, এই জন্য যোগেটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড, মানে ফের যোগ আস প্রত্যয়টা আছে। আর এখানে কিন্তু তোমার ফেরিক ক্লোরাইড হবে, ফেরিক ক্লোরাইড, তার মানে এখানে কিন্তু আস আছে, এখানে কিন্তু ইক আছে। এইভাবে নামকরণ করা হয়। যেমন ফেরাস সালফেট, ফেরিক সালফেট, স্টেনাস ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড, মার্কিউরিক ক্লোরাইড, মার্কিউরাস ক্লোরাইড। তোমরা দেখছো বোর্ডে কয়েকটা টার্ম আছে, এই টার্মগুলো আগে শিখতে হবে আমাদের। রাসায়নিক পরিবর্তন, আর একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, আর একটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। 3টা বিষয়ই তোমাদের আগে জানতে হবে। এখানে বলা হয়েছে যে পরিবর্তনের ফলে পদার্থের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। আর রাসায়নিক বিক্রিয়া বলা হয় যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। আর রাসায়নিক সমীকরণ কাকে বলা হয়? রাসায়নিক সমীকরণ বলা হয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকে উপস্থাপনের জন্য
যে সমীকরণ ব্যবহার করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলা হয়। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বুঝাবো। যেমন এখানে হাইড্রোজেন আর এটা হলো অক্সিজেন, এটা মনে করো এখানে ওয়াটার তৈরি হচ্ছে, তাহলে এটা একটা রাসায়নিক সমীকরণ। আমরা যে শেষে যেটা দিয়েছি এটা হলো রাসায়নিক সমীকরণ। আর রাসায়নিক পরিবর্তনটা কি হচ্ছে? রাসায়নিক পরিবর্তন হচ্ছে হাইড্রোজেন এটা কিন্তু গ্যাস, অক্সিজেনও কিন্তু এটা গ্যাস, কিন্তু এটা কিন্তু লিকুইড। তার মানে দেখা গেল যে ভৌত অবস্থা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেল। ছিল হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কিন্তু দুটা রিয়াকশান হওয়ার পরে যে নতুন পদার্থ তৈরি হলো সেটা কিন্তু লিকুইড। তার মানে ভৌত ধর্ম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং রাসায়নিক ধর্ম চেঞ্জ হয়ে গিয়েছে। হাইড্রোজেন আর অক্সিজেন দুটা স্বতন্ত্র ধর্মের কিন্তু জিনিস। যখন ওয়াটার তৈরি হয়েছে এই ওয়াটারের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন কিন্তু সম্পূর্ণরূপে আলাদা ধর্ম প্রদর্শন করে থাকবে। তাহলে এই যে এক্সাম্পল দিলাম এই এক্সাম্পলের মাধ্যমে তিনটি জিনিসই চলে আসছে। প্রথমত আসছে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন হচ্ছে কি, হাইড্রোজেন এবং অক্সিজেনের যে ধর্ম ওয়াটারের ভিতরে গিয়ে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের ধর্ম কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। আর এই পরিবর্তন যেটা হচ্ছে, যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক পরিবর্তন হয়, এটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলে থাকি। আর এই বিক্রিয়াকে উপস্থাপনের জন্য আমরা একটা ইকুয়েশন ব্যবহার করেছি, একটা সমীকরণ ব্যবহার করেছি। সেই সমীকরণের মধ্যে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেনকে বিক্রিয়ক বলে থাকি আর ওয়াটারকে আমরা উৎপাদ বলে থাকি। তাহলে এই বিক্রিয়ক এবং উৎপাদকে আমরা একটা সমীকরণিক পদ্ধতিতে কিন্তু এখানে প্রকাশ করেছি। এই সমীকরণিক পদ্ধতিটাকে আমরা আসলে রাসায়নিক সমীকরণ বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিপূর্বে যোজ্যতা সম্পর্কে জেনেছ। এখন আমি তোমাদেরকে আরও একটি যোজ্যতার পার্ট যৌগমূলক একটু আইডিয়া দিব। যৌগমূলক কাকে বলা হয়? আমরা ইতিপূর্বে জেনেছি যে যেমন অক্সিজেন তার যোজ্যতা 2 হাইড্রোজেন প্লাস, তারপর হচ্ছে নাইট্রোজেন 3, এরকমভাবে আমরা যোজ্যতা প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা যোজ্যতা শিখেছি আমরা। এখন আমরা দেখব যৌগমূলক। যৌগমূলকের সংজ্ঞাটা তোমরা দেখছো, 2 বা ততোধিক পরমাণুগুচ্ছ বা দল যা একই পরমাণুর ন্যায় আচরণ করে এবং একই যোজ্যতা প্রদর্শন করে তাকে যৌগমূলক বলা হয়। তোমরা লক্ষ্য করছো এটা হলো নাইট্রেট, এটা হলো যৌগমূলক। নাইট্রোজেন আছে 1টি, অক্সিজেন আছে 3টি। আমরা বলেছি 2 বা ততোধিক, 2-এর অধিক, তো দুটা মৌল তো রয়েছেই এখানে। তাহলে দুটা মৌল একত্রিত হয়ে একটি পরমাণু গুচ্ছ বা দল সৃষ্টি করেছে, একটা কলোনি তৈরি করেছে, যাদের যোজ্যতা হচ্ছে সামগ্রিকভাবে হলো 1। অর্থাৎ নাইট্রোজেনের যোজ্যতা আর অক্সিজেনের যোজ্যতা যে আলাদা আলাদা, নাইট্রোজেনের যোজ্যতা 3, অক্সিজেনের যোজ্যতা হলো 2। এখানে কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেনের কিন্তু সেপারেট বা স্বতন্ত্র কোনো যোজ্যতা নেই, এরা সম্মিলিতভাবে একটা পরমাণু গুচ্ছ বা দল সৃষ্টি করেছে যা একই যোজ্যতা প্রদর্শন করছে। অনুরূপভাবে সালফারের যোজ্যতা কিন্তু 4, অক্সিজেনের যোজ্যতা কিন্তু 2। এরা একত্রিত হয়ে একটি দল সৃষ্টি করেছে যাদের সামগ্রিক যোজ্যতা হচ্ছে 2-। তারপরে এরকমভাবে কার্বনেট, সিলিকেট, ফসফেট, হাইড্রোক্সিল, এই কয়েকটি যৌগমূলকের নমুনা তোমাদেরকে দেখালাম। তোমাদের বইয়ে যে চার্টটা আছে, যোজ্যতার চার্ট, এই চার্টটা মুখস্থ করে ফেলবা, তাহলে সকল যোজ্যতা এবং যৌগমূলকগুলো তোমার নখদর্পণে চলে আসবে। যা হোক, যেটা বলছিলাম যে যৌগমূলক এটির ব্যবহার কিন্তু মানে খুবই ভালো, অনেক ব্যবহার আছে, তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। তো আপাতত তোমাদের কাছে যেটা আমাদের চাওয়া সেটা হচ্ছে যে এই যৌগমূলকগুলো তোমরা একদম মুখস্থ করে ফেলবা। এই যৌগমূলকগুলো মুখস্থ করতে পারলে তোমাদের ভবিষ্যতে রিয়াকশানগুলো যখন তোমরা পড়বে তখন এই রিয়াকশানগুলো তোমাদের এখানে খুব কাজে আসবে। তো এবার আমি তোমাদেরকে বিক্রিয়ার ক্লাসিফিকেশানটা দেখাবো। যে বিক্রিয়া আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক ক্রিয়া কাকে বলা হয়, রাসায়নিক সমীকরণ কাকে বলা হয়,
এগুলো নিয়ে কিন্তু আলোচনা অলরেডি আমি করেছি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে রাসায়নিক বিক্রিয়ার যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনের কোনো শেষ নেই। তারপরেও অষ্টম শ্রেণী হিসাবে আমাদেরকে মোটামুটি এই 4 ধরনের সমীকরণটা পড়তে হবে। এখানে আমি দেখিয়েছি প্রথমত সংযোজন বিক্রিয়া, 2 নম্বরে দেখিয়েছি দহন বিক্রিয়া, 3 নম্বর হলো প্রতিস্থাপন বিক্রিয়া, আর 4 নম্বরে আছে হলো বিয়োজন বিক্রিয়া, বিযোজন বা বিয়োজন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো তোমাদের কাছে খুব ব্রিফলি, খুব শর্টলি আমি ডিসকাস করব ইনশাল্লাহ। তোমরা দেখো, প্রথমে আমি তোমাদেরকে সংযোজন বিক্রিয়া পড়াচ্ছি। সংযোজন বিক্রিয়া কাকে বলে? সংযোজন বিক্রিয়া হচ্ছে দুটি উপাদান, রাসায়নিক পদার্থের দুটি উপাদান প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে সংযোজনের মাধ্যমে যে নতুন পদার্থের সৃষ্টি হয়। এই নতুন পদার্থ সৃষ্টি হওয়ার জন্য যে রাসায়নিক বিক্রিয়া দায়ী, ওই বিক্রিয়াকে আমরা সংযোজন বিক্রিয়া বলে থাকি। যদি আমরা বলি যে এ একটা এলিমেন্ট, বি একটা এলিমেন্ট, ধরে এটা এবি তৈরি হয়ে গেল, তাহলে এটা একটা পদার্থ যদি মনে করি, এটা যদি একটা পদার্থ মনে করি, তাহলে দুই পদার্থ মিলে আমরা এখন এবি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের বিক্রিয়ার নমুনা আমি দেখালাম। বাস্তবে যখন রিয়াকশানটা আমরা করছি তখন কিন্তু কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে মনে করো কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, তাহলে এটি একটা উপাদান, এটি একটা উপাদান, এই দুটি উপাদান মিলে একটি নতুন পদার্থের সৃষ্টি হলো। সংযোজন বিক্রিয়ায় সাধারণত বাই প্রোডাক্ট থাকে না, মানে একক উৎপাদ তৈরি হয়। কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড, আর নতুন করে আর কোনো পদার্থ সৃষ্টি হবে না। এটি হলো সংযোজন বিক্রিয়ার তোমার ক্যারেক্টার বা বৈশিষ্ট্য। যেটা সংযোজন বিক্রিয়া হবে সেখানে কিন্তু নতুন করে আর বাই প্রোডাক্ট বা অপজাত তৈরি হবে না, একটি উৎপাদ তৈরি হবে। অনুরূপভাবে যদি আমরা হাইড্রোজেন প্লাস অক্সিজেন যদি বিক্রিয়া করি তাহলে এখানে ওয়াটার তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলে থাকি। এরপরে আরও দেখাচ্ছি FeCl2 প্লাস হচ্ছে ক্লোরিন, তাহলে হবে কি FeCl3 তৈরি হয়ে গেল। তাহলে এই ধরনের বিক্রিয়া, যেমন এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা হলো ফেরাস ক্লোরাইড আর এটা হলো ক্লোরিন, দুটো বিক্রিয়া করে FeCl3 তৈরি হলো। এরপরে আরও দেখাচ্ছি যদি আমরা হাইড্রোজেন প্লাস হচ্ছে ক্লোরিন দিয়ে এখানে HCl তৈরি হলো। তোমরা লক্ষ্য করছো যে এখানে কিন্তু একটা করে উৎপাদ তৈরি হয়েছে, এখানে কিন্তু সেকেন্ড কোনো উৎপাদ আর তৈরি হয় নাই। যদি কোনো বিক্রিয়ায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো দুই বা ততোধিক উপাদান একত্রিত হয়ে একক যৌগ তৈরি করে, তাহলে একক যৌগ তৈরি করবে, কোনো বাই প্রোডাক্ট তৈরি করবে না। তাহলে এই ধরনের রিয়াকশানকে আমরা সংযোজন বিক্রিয়া বলে থাকি। এরকম বহুবিধ রিয়াকশান আছে যে রিয়াকশানগুলোকে আমরা সংযোজন বিক্রিয়া বলতে পারি। যেমন অ্যালুমিনিয়ামের সঙ্গে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া করি তাহলে হচ্ছে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হলো। জিঙ্কের সঙ্গে যদি আমরা অক্সিজেন রিয়াকশান করি তাহলে এখানে তোমার জিঙ্ক অক্সাইড তৈরি হবে। এগুলো সবগুলো কিন্তু সংযোজন বিক্রিয়া। আর একটা জিনিস তোমাদেরকে এখানে একটু আলোচনা করতে চাই। ইতিপূর্বে আমরা যোজ্যতার দেখেছি, যোজ্যতা পড়েছি, কিন্তু যোজ্যতার ইউজটা কিন্তু আমরা জানি না। এখানেই আমি স্বল্প পরিসরে তোমাদের যোজ্যতার ইউজটা আমি দেখাচ্ছি। অক্সিজেনের যোজ্যতা 2, হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। এখন অক্সিজেনের যোজ্যতা কিন্তু হাইড্রোজেন নেবে, হাইড্রোজেনের যোজ্যতা 1, সেটা কিন্তু অক্সিজেন নিয়েছে। এখানে 1 আছে, কিছু নেই, মানে এখানে একটা 1 আছে। এখানে আমরা দেখছি যে আয়রনের যোজ্যতা 2 আর ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1, এই জন্য FeCl2 হয়েছে। ক্লোরিন একটা যোগ হয়েছে, হয়ে এখানে FeCl3 হয়েছে। তোমরা হয়তো এখানে বুঝতে একটু কষ্ট হচ্ছে। আমরা যদি ব্যালেন্স করি তাহলে এখানে একটা 2 হবে আর এখানে একটা 2 হবে। তাহলে দেখো আয়রনের এখানে ব্যালেন্সটা বা সমতাটা হয়ে গেছে। সমতা সম্পর্কে আমি আরও পরে বলবো। আপাতত তোমরা লক্ষ্য করো এখানে আয়রনের যোজ্যতা কিন্তু 3 আর ক্লোরিনের যোজ্যতা কিন্তু 1। তো এটার নিয়ম হচ্ছে যে দুটি মৌল যখন যৌগ গঠন করে তখন একে অপরের যে যোজ্যতা এটা পরিবর্তন হয়। যেমন এখানে আমরা FeCl, ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1, সেটা কিন্তু আয়রন নেবে, আর আয়রনের যোজ্যতা কিন্তু 3, সেটা কিন্তু ক্লোরিন নেবে।
হ্যাঁ, এরকমভাবে কিন্তু সাধারণত যৌগ গঠন হয়ে থাকে। তাহলে এরকমভাবে হাইড্রোজেনের যোজ্যতা 1, ক্লোরিনের যোজ্যতা 1, HCl তৈরি হয়েছে। অ্যালুমিনিয়ামের যোজ্যতা হলো 3, সেটি অক্সিজেন নিয়েছে। অক্সিজেনের যোজ্যতা 2, সেটা কিন্তু অ্যালুমিনিয়াম নিয়েছে। জিঙ্কের যোজ্যতা 2 আর অক্সিজেনের যোজ্যতাও কিন্তু 2। এরা পরস্পরের মধ্যে নিয়ে কিন্তু নিউট্রালাইজ হয়ে গেছে, প্রশমিত হয়ে গেছে। এই জন্য কিন্তু আর আমরা কারো নিচে পাদদেশে কিন্তু 2 বা 3 আমরা দেখতে পাচ্ছি না। তো এটি হচ্ছে সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়াটা খুবই সহজ জিনিস। আমাদেরকে শুধু একটি কথা মনে রাখতে হবে যে 2টি উপাদান অথবা 3টি উপাদান সবগুলো একত্রিত হয়ে কিন্তু একক যৌগ গঠন করবে। এই একক যৌগ গঠন করলেই আমরা বুঝতে পারবো যে এটা সংযোজন বিক্রিয়া। এবার আসছি আমরা দহন বিক্রিয়া নিয়ে। দহন বিক্রিয়া কাকে বলা হয়? দহন বিক্রিয়া হচ্ছে, তোমরা লক্ষ্য করছো যে দহন শব্দটা থেকে বুঝতে পারছো যে বিক্রিয়াটা কেমন হবে। দহন মানে হলো পুড়িয়ে ফেলা। আর আমরা জানি যে কোনো পদার্থকে যদি আমরা পোড়াইতে চাই তখন কিন্তু অক্সিজেন লাগে। অক্সিজেন ছাড়া কিন্তু দহন হয় না। আমরা যে গ্যাসের চুলায় রান্না করি অথবা মোমবাতি দহন করি, সেখানে কিন্তু অক্সিজেনের উপস্থিতি কিন্তু অপরিহার্য। যদি অক্সিজেন না থাকে তাহলে কিন্তু সেখানে আগুন জ্বলবে না, গ্যাসের চুলাও জ্বলবে না এবং মোমবাতির দহনও কিন্তু সম্ভব নয়। তো আমরা এখানে দহন বিক্রিয়া বলতে আমরা বোঝাচ্ছি যে বিক্রিয়ায় অক্সিজেনের সান্নিধ্য দরকার। অক্সিজেনের অনুপস্থিতিতে যে রিয়াকশান ঘটে না, এই ধরনের রিয়াকশানকে সাধারণত আমরা দহন রিয়াকশান বলে থাকি। আর পুস্তকের ভাষায় যদি আমরা বলি, অক্সিজেনের উপস্থিতিতে কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে পুড়িয়ে দহন করার মাধ্যমে যে রিয়াকশান সম্পন্ন হয়, এই রিয়াকশানকে আমরা দহন বিক্রিয়া বলে থাকি। খুব সহজভাবে যদি আমরা বুঝতে যাই তাহলে বুঝব যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের সঙ্গে যদি এককভাবে অক্সিজেন যুক্ত হয়, অক্সিজেনের যদি রিয়াকশান হয়, মানে 2 বা ততোধিক বিক্রিয়ক থাকতে পারে, তার মধ্যে একটি কমন বিক্রিয়ক থাকবে, সেটি হলো অক্সিজেন। অক্সিজেনের উপস্থিতিতে যদি কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে পুড়িয়ে ফেলা হয় এবং এখানে যে রিয়াকশানটা সম্পন্ন হয়, এই রিয়াকশানকে আমরা দহন বিক্রিয়া বলে থাকি। আমি একটু লিখে দিচ্ছি, প্রয়োজন হলে তোমরা সুন্দর করে পড়বে। যেমন এখানে কার্বনের সঙ্গে আমরা অক্সিজেনের বিক্রিয়া করছি। আমি আগেই বলেছি যে 2টি বিক্রিয়ক, কার্বন একটা বিক্রিয়ক, অক্সিজেন একটা বিক্রিয়ক, তার মধ্যে কিন্তু অক্সিজেনটা কিন্তু কমন। অক্সিজেনের উপস্থিতিতে সাধারণত এই বিক্রিয়া হয়ে থাকে, অক্সিজেনের অনুপস্থিতিতে হবে না। তাহলে এটা কি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। আবার হাইড্রোজেনের সঙ্গে যখন আমরা অক্সিজেন বিক্রিয়া করি তাহলে এখানে ওয়াটার তৈরি হচ্ছে। যদি আমরা মিথেনকে অক্সিজেন দ্বারা দহন করি তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হবে। অনুরূপভাবে যদি আমরা C6H6, এটা বেনজিন, তো বেনজিনকে যদি আমরা অক্সিজেন দ্বারা দহন করি তাহলে এখানেও কিন্তু কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার তৈরি হবে। এবং এখানে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। যেমন এখানে যদি আমরা চিন্তা করি তাহলে কার্বনকে যদি আমরা অক্সিজেন দ্বারা দহন করি তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এখানে কিন্তু তোমার 393 কিলো জুল তাপ কিন্তু উৎপন্ন হয়। অনুরূপভাবে এখানে যদি হাইড্রোজেনকে যদি অক্সিজেন দ্বারা দহন করা হয় তাহলে 285 কিলো জুল তাপ এখানে উৎপন্ন হয়। যদি মিথেনকে যদি দহন করা হয় 890 কিলো জুল তাপ উৎপন্ন হবে। যদি আমরা অক্সিজেন মানে বেনজিনকে দহন করি তাহলে 3268 কিলো জুল তাপ উৎপন্ন হবে। যা হোক, এগুলো হচ্ছে আরও উচ্চ শ্রেণীতে গেলে তোমরা পড়তে পারবে। আমি জাস্ট একটু জানাই দিলাম যে কার্বন একটা মৌলিক পদার্থ আর মিথেন একটা যৌগিক পদার্থ, হাইড্রোজেন মৌলিক পদার্থ। আমার সংজ্ঞার মধ্যে লেখা আছে মৌলিক বা যৌগিক পদার্থকে যদি অক্সিজেনের উপস্থিতিতে যদি এটাকে দহন করা হয় বা পুড়িয়ে ফেলা হয় তাহলে যে রিয়াকশান হয়, এই রিয়াকশানকে আমরা দহন বিক্রিয়া বলে থাকি। এবং দহন বিক্রিয়াতে দহন তাপ উৎপন্ন হয়। এই দহন তাপ প্রত্যেকটা রিয়াকশানের এগেনিস্টে যে দহন তাপগুলো আমরা পাই, সেই তাপগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এটি তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট একটু তোমাদেরকে দেখাইলাম যে দহন বিক্রিয়া যেখানেই সম্পন্ন হয় সেখানে কিন্তু দহন তাপ উৎপন্ন হয়। প্রত্যেকটা রিয়াকশানের এগেনিস্টে কিন্তু আমি তাপটা তোমাদেরকে দেখাই দিলাম। তো এই হচ্ছে, তাহলে আমরা দহন বিক্রিয়া বলতে আমরা রিয়াকশানের মধ্যে দেখব যে
একাধিক বিক্রিয়ক সময়ের মধ্যে একটি কমন বিক্রিয়ক, সেটি হচ্ছে অক্সিজেন থাকতে হবে। এই অক্সিজেন যদি না থাকে তাহলে কিন্তু হবে না। আমি আবারও বলছি যে প্রত্যেকটা রিয়াকশানের মধ্যে কিন্তু দুটি পার্ট থাকে, একটা হচ্ছে বিক্রিয়ক পার্ট আর একটা হচ্ছে উৎপাদ পার্ট। যেটা যারা বিক্রিয়া করবে, অংশগ্রহণ করে, তাদেরকে বিক্রিয়ক বলা হয়, আর যেটা উৎপন্ন হয় সেটাকে উৎপাদ বলা হয়। তাহলে দুই বা ততোধিক বিক্রিয়কের মাঝে যদি একটি বিক্রিয়ক কমন থাকে, অর্থাৎ অক্সিজেন যদি কমন থাকে, তাহলে এই ধরনের রিয়াকশানকে আমরা দহন রিয়াকশান বা দহন বিক্রিয়া বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যাচ্ছি প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে এটি বোঝার জন্য। আমরা তার আগে আমি একটা রিয়াকশান লিখছি। আমরা একটা কমন রিয়াকশান, সেটা হচ্ছে, এটার নাম হলো জিঙ্ক ধাতু। আমরা এটিকে বলি সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা লক্ষ্য করছি যে এখানে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনের সক্রিয়তা কম আর জিঙ্কের সক্রিয়তা বেশি, মানে এর পাওয়ার বেশি আর এর পাওয়ার কম। এখন কি করবে, এই রিয়াকশান যখন সম্পূর্ণ হয় তখন জিঙ্ক গিয়ে এই হাইড্রোজেনটাকে উঠিয়ে দিবে। আমরা অনেক সময় দেখি ক্লাস রুমে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা ছাত্রকে উঠিয়ে দিয়ে যদি আরেকটা ছাত্র যদি সেখানে এসে বসে যায়, তাহলে এটাকে প্রতিস্থাপন বলা হয়। যদি তুমি যেখানে বসে আছো, তোমার এক ফ্রেন্ড এসে তোমাকে বললো যে তুমি এখান থেকে উঠে যাও, আমি এখানেই বসবো, তো যথারীতি যদি সেই স্টুডেন্টটা উঠে গিয়ে তুমি যদি যেখানে বসতে পারো, তাহলে বোঝা গেল যে তুমি এখানে প্রতিস্থাপিত হলে, আর যাকে বের করে দিলাম সে উদ্গীরণ হলো, সে বের হয়ে গেল। তো এরকম জিঙ্ক একটি মৌল, এই জিঙ্ক মৌল হাইড্রোজেন পরমাণুটাকে সম্পূর্ণরূপে বের করে দিচ্ছে। বের করে দিলে কি হবে, সে কিন্তু এখানে বের হয়ে চলে আসলো, আর জিঙ্ক গিয়ে এই সালফেট যে ছিল, এই সালফেটের মধ্যে এসে বসে গেল। তার মানে হলো সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনটাকে অপসারণ করে জিঙ্ক নিজে সেই জায়গাটা দখল করলো। এই ধরনের রিয়াকশানকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলে থাকি। অনুরূপভাবে যদি আয়রনের সঙ্গে যদি সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান দেখাই, ঠিক একই রকমভাবে এই আয়রন গিয়ে হাইড্রোজেনটাকে বের করে দিচ্ছে, হাইড্রোজেনকে বের করে দিল, আর FeSO4 এখানে ফেরাস সালফেট তৈরি হলো। তোমরা লক্ষ্য করো, জিঙ্ক সালফেট, জিঙ্কের যোজ্যতা কিন্তু 2 আর সালফেটের যোজ্যতা কিন্তু 2, তাহলে উভয়ের যোজ্যতাকে নিউট্রালাইজ করে ফেলেছে, প্রশমিত করেছে। এখানে আয়রনের যোজ্যতা কিন্তু 2 আর সালফেটের যোজ্যতাও কিন্তু 2, এই জন্য এখানে FeSO4 আমরা দেখতে পাচ্ছি। অনুরূপভাবে যদি আমরা কপারের রিয়াকশান দেখাই, কপারের সঙ্গে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান দেখাই, তাহলে একই রকম ঘটনা ঘটবে। এখানে হাইড্রোজেনটা বের হয়ে আসবে আর কপার এখানে সালফেট তৈরি হবে। আমার মনে হয় যে আর কোনো এক্সাম্পল দেওয়া দরকার নেই। এখানে আমরা কয়েকটা ক্যারেক্টার বা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে যদি প্রতিস্থাপন বিক্রিয়া আমরা শিখতে চাই বা প্রতিস্থাপন বিক্রিয়া যদি আমরা বুঝতে চাই, প্রথমেই আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, রিয়াকশানের মধ্যে একটা ধাতু বা ধাতুর অনুরূপ একটা মৌল থাকবে, একটা মৌল থাকবে আর আরেকটা যৌগ থাকবে। একটা মৌল আর একটা যৌগের মধ্যে যদি বিক্রিয়া হয়, তাহলে ফার্স্টলি তুমি চিনতে পারবে যে এটা প্রতিস্থাপন বিক্রিয়া হতে যাচ্ছে। প্রতিস্থাপন বিক্রিয়া হওয়ার জন্য শর্ত, প্রথমেই দেখবে যে একটা মৌল থাকবে আর একটা যৌগ থাকবে। এই একটা মৌল আর একটা যৌগের মতো যদি রিয়াকশান হয়, তাহলে প্রথমেই তুমি সন্দেহ করবে, তুমি প্রথমেই ধরে নিবে যে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া হতে যাচ্ছে। এরপরে তুমি লক্ষ্য করবে যে একটা মৌল একটা যৌগ থেকে আরেকটা মৌলকে বের করে দিচ্ছে কিনা। এরকমভাবে বের করে যদি দেওয়া হয়, তাহলে এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। একেবারে খুব সহজ সরল ভাষায় যদি আমরা বলি যে কোনো একটা মৌল কোনো একটা যৌগ থেকে অপর একটা মৌলকে সম্পূর্ণরূপে বের করে দিয়ে নিজেই সেই জায়গা দখল করে নেয়, নিয়ে যদি একটা যৌগ নতুন একটা পদার্থ সৃষ্টি করে, এই রিয়াকশানকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলে থাকি। হ্যাঁ, তোমরা আমার মনে হয় যে কয়টা আমি উদাহরণ দিলাম, এই উদাহরণের মাধ্যমেই তুমি প্রতিস্থাপন বিক্রিয়া খুব ভালো মতো শিখতে পারবে বলে আমার প্রত্যাশা। এইবার আমরা আসছি সর্বশেষ রিয়াকশান, সেটি হচ্ছে বিযোজন বিক্রিয়া। বিযোজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন, ইংলিশে বলা হয় ডিকম্পোজিশন, মানে ভেঙে যাওয়া আর কি, অথবা এটাকে বিশ্লেষণ বিক্রিয়াও আমরা বলে থাকি।
তো বিসলের বিযোজন বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়ার ঠিক উল্টা। সংযোজন বিক্রিয়াতে আমরা যা পড়েছিলাম, বিয়োজন বিক্রিয়া কিন্তু সম্পূর্ণরূপে আলাদা কিন্তু একটা ব্যাপার। সংযোজন বিক্রিয়ায় আমরা দেখেছিলাম যে, যেমন দেখেছিলাম ক্যালসিয়াম অক্সাইড, এটা চুন এবং কার্বন ডাই অক্সাইডের সঙ্গে রিয়াকশান করে এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট তৈরি হলো। এটা কিন্তু সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, এটা হলো সংযোজন বিক্রিয়া। আর বিযোজন বিক্রিয়া হচ্ছে ঠিক তার উল্টা। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা এটাকে ভেঙে ফেলি, এটাকে হিট বলা হয়। তোমরা যে উপরে যে সিম্বলটা দেখছো, এটাকে কিন্তু তাপ ইন্ডিকেট করে। যদি তাপ দেওয়া হয় তাহলে এটা কি হবে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে কিন্তু বিয়োজিত হয়ে যাবে। তাহলে এই ধরনের রিয়াকশানকে আমরা বিযোজন বিক্রিয়া বলে থাকি। তাহলে বোঝা গেল কি, সংযোজন বিক্রিয়াতে এ প্লাস বি বিক্রিয়া করে এবি তৈরি হয়, আর বিযোজন বিক্রিয়াতে কি হয়, এবি ভেঙে এ প্লাস বি তৈরি হয়। এই ধরনের রিয়াকশান, মানে অর্থাৎ সংযোজন বিক্রিয়াতে যা হবে বিযোজন বিক্রিয়াতে ঠিক তার উল্টা হবে। আচ্ছা, এখন আমরা এই বিযোজন বিক্রিয়ার সঙ্গে রিলেটেড বা সংশ্লিষ্ট একটি বিষয় আছে, সেটি হচ্ছে এই ক্যালসিয়াম কার্বনেট আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। ক্যালসিয়াম কার্বনেট নিলাম, এটা একটা পাত্র। তো এটাকে আমরা হিট করব, এটাকে আমরা হিট করব। তো হিট করলে আমরা এইরকম একটি নল, ইউ আকৃতির একটা নল এরকম নেব। নেওয়ার পরে এর ভিতরে আমরা একটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবের মধ্যে আমরা চুনের পানি নেব, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা হলো চুনের পানি। তা এটা হলো চুনের পানি, চুনের পানি নিলাম। আর এটা ক্যালসিয়াম কার্বনেট নিলাম। ক্যালসিয়াম কার্বনেটকে আমি উত্তপ্ত করছি, হিট করছি। তো উত্তপ্ত বা হিট যদি আমরা করি তাহলে এখান থেকে কি তৈরি হবে, বিযোজন বিক্রিয়া হবে। এটা হলো বিযোজন বিক্রিয়ার একদম পিওর ব্যবহারিক একটি বিষয়। সেটা হলো এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি, মানে হিট করি, তাহলে যে রিয়াকশানটা হবে এখানে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে আর হলো কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তার মানে বোঝা গেল কি, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি হিট করি তাহলে এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড কিন্তু এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে কিন্তু কার্বন ডাই অক্সাইড চলে আসবে। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি এখানে চলে আসে তাহলে কিন্তু এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিন্তু ওই কার্বন ডাই অক্সাইডের কিন্তু রিয়াকশান হবে। রিয়াকশান হয়ে এখানে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে আর ওয়াটার তৈরি হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে প্রথমত কার্বন ডাই অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে। ক্যালসিয়াম অক্সাইডটা পাত্রের মধ্যে পড়ে থাকবে আর কার্বন ডাই অক্সাইডটা কিন্তু উঠে যাবে এরকমভাবে। কার্বন ডাই অক্সাইড উঠে গিয়ে এই নল দিয়ে কিন্তু চুনের পানির ভিতরে কিন্তু ঢুকবে। তাহলে চুনের পানির ভিতরে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ওই কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এখানে চুনের পানিকে ঘোলা করে দিবে। তার মানে এই ক্যালসিয়াম কার্বনেট যেহেতু তৈরি হলো, এই ক্যালসিয়াম কার্বনেট যদি কোনো পানির ভিতর যদি ডিজলভ অবস্থায় থাকে, অর্থাৎ দ্রবীভূত অবস্থায় থাকে, তাহলে ওই পানিটা ঘোলাটে হয়ে যায়। তার মানে আমরা এখানে তোমাদেরকে যে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করলাম যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এই কার্বন ডাই অক্সাইড যদি আমি চুনের পানির ভিতরে দিই তাহলে চুনের পানি কিন্তু ঘোলা হয়ে যাবে। তোমরা ইচ্ছা করলে এটা প্র্যাকটিক্যাল নিজেরাই বাসায় করতে পারো। এই হলো বিয়োজন বিক্রিয়ার কিন্তু খুব প্রকৃষ্ট একটা এক্সাম্পল এবং প্রকৃষ্ট একটা প্রেডিকশন, এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের বইয়ে কিন্তু সুন্দর করে এই বিয়োজন বিক্রিয়ার কিন্তু মেকানিজমটা বা কৌশলটা দেখানো হয়েছে। এছাড়া আরও বহু ধরনের রিয়াকশান আছে, যে রিয়াকশানগুলোকে আমরা বিয়োজন রিয়াকশান বলে থাকি। যেমন হচ্ছে মার্কিউরিক অক্সাইড, যদি আমরা এটাকে
হিট দেই তাহলে মার্কারি পাবো আর হলো অক্সিজেন পাবো। তাহলে কপার পাচ্ছি আর অক্সিজেন পাচ্ছি। যদি আমরা পানিকেও যদি বিশ্লেষণ করি, এটা হিট দিয়ে নয়, এটা বৈদ্যুতিক বিশ্লেষণ করতে হবে। বৈদ্যুতিক বিশ্লেষণ যদি করি তাহলে আমরা হাইড্রোজেন পাবো আর অক্সিজেন পাবো। এগুলো সবগুলো কিন্তু আসলে বিযোজন বিক্রিয়ার কিন্তু এক্সাম্পল। মোট কথা হচ্ছে যে কোনো যৌগকে যদি হিট করা হয় অথবা ইলেকট্রোলাইসিস করা হয় তাহলে ওই উপাদানগুলো সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায়। এই সম্পূর্ণরূপে আলাদা হওয়ার যে বিষয়টা, এটাকে আমরা বিযোজন বিক্রিয়া বলে থাকি। যাই হোক, আমি চেষ্টা করলাম এখানে 4টি রিঅ্যাকশান আলোচনা করার জন্য। তোমরা একটু বই খোলো, বই খুললে এবং আমার লেকচার যদি তুমি সামনে রাখো তাহলে আমার মনে হয় না যে তোমার এই রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আর কোনো জড়তা থাকবে। এই জড়তা থাকার কোনো কথাই নেই। ইনশাল্লাহ তোমরা লেকচারটা ফলো করো এবং বইটা খোলো, বই দেখো এবং লেকচার অনুসরণ করো। ইনশাল্লাহ তোমাদের এই চ্যাপ্টারের যে কাঁচা দিকগুলো, দুর্বল দিকগুলো, এই দুর্বল দিকগুলো তোমরা ওভারকাম করতে সক্ষম হবে বলে আমার প্রত্যাশা। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য দোয়া করছি। সর্বশেষ তোমাদের জন্য কল্যাণ কামনা করে আজকে আমার এই লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।